চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে উত্তেজনা। বিএসএফের হাতবোমা নিক্ষেপের নিন্দা বিজিবির, গাছ ও ফসল কাটা নিয়েই বিরোধ। বিএসএফের নেতৃত্বে তাদের পাবলিক সহকারে আমাদের কিরণগঞ্জ সীমান্তে আসে গাছগাছালি, সরষা, বড়ই গাছ, তারপর হচ্ছে পেয়ারা বাগান সবগুলো তারা কেটে ফেলেছে। ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্র দলের মার্চ ফর জাস্টিস। দ্রুত সময়ে নির্বাচন দিন, সব বিষয়ে আলোচনা হবে সংসদে, বললেন মির্জা ফখরুল। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। জুলাই বিপ্লবে রিকশা চালক ইসমাইলকে সেবা না দেয়ায় চিকিৎসক সহ 5 আসামি কারাগারে। শিক্ষার্থী নাফিজের ঝুলন্ত মরদেহ, অনুপ্রেরণা বিপ্লবীদের। ভ্যাট হার বাড়ানো হয়েছে অবিবেচকের মতো, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। বাড়তি মুনাফা করায় ব্যাংকারদের সমালোচনা বাণিজ্য উপদেষ্টার। ওষুধের উপরে বাড়তি কর কমাবে সরকার, আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার। কয়েকটি মেডিসিনের দাম বেড়েছে 20 থেকে 70% পর্যন্ত। শুভেচ্ছা, সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আম গাছ সহ বিভিন্ন ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় হাত বোমা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ। এতে বিস্ফোরণে অন্তত 5 বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় হাত বোমা ও সাউন্ড গ্রেনেড ছোড়ার নিন্দাও জানায় বিজিবি। এ ঘটনার পরে দুদেশই অতিরিক্ত সীমান্ত রক্ষী মোতায়েন করে। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস চালিয়েছে, এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। ফের সীমান্ত উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে হাত বোমা ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ। মুখোমুখি অবস্থানে দুপারের মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় গম কেটে নিয়েছে বাংলাদেশিরা, এমন গুজব চাউর হয় সীমান্ত এলাকায়। এর পরপরই নোম্যান্স ল্যান্ড পেরিয়ে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় বাসিন্দা ও বিএসএফ সদস্যরা। আম গাছ সহ বিভিন্ন ফসল কেটে নষ্ট করে তারা। দেশের সীমান্ত রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে বিজিবি জওয়ান ও বাংলাদেশিরা। এ সময় হাতবোমা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ। আহত হয় কয়েকজন বাংলাদেশি কৃষক। জায়গা ওরা দখল করে আপনার আমাদের গাছ টাছগুলোকে অনেকগুলা কেটে দিয়েছে, আমাদের দেশে এসে আর কি। আমরা প্রতিহত করি, প্রতিহত করার পর ওদের জনগণ বিএসএফ এর সহায়তায় আপনার এভাবে ওরা আমাদেরকে হাইসা কাত্তা বললম, তারপরে তীর ছিল আপনার, তারপরে ককটেল মেরেছে, বোমা মেরেছে। বলছে যে আমাদের দেশের জনগণ নাকি গম কেটে নিয়ে গেছে। পদ্মাপাড়ের মানুষের কঠোর প্রতিরোধে পরে পিছু হটে বিএসএফ সদস্যসহ ভারতীয়রা। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। পেয়ারা বাগান সবগুলো তারা কেটে ফেলেছে অন্যায়ভাবে। ভুট্টা কারা জনগণ বিএসএফ এর সহায়তায়, বিএসএফ নিজে সহায়তা করে পাথর মাথায় চাপাইছি, লাঠি মাটিলে প্রতিহত করেছি। ঘটনার পরপরই ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি অধিনায়ক জানান, বিস্ফোরণ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বিএসএফ। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। ঘটনার পরই সীমান্তের দুপারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, জোরদার করা হয়েছে টহল। এর আগে এ মাসের প্রথম দিকে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে ছড়ায় উত্তেজনা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
আমরা এই বিষয়ে বিস্তারিত জানব চাঁপাইনবাবগঞ্জে আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েলের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। জুয়েল, সীমান্তে বর্তমানের পরিস্থিতি কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। কিছুদিন আগে এই যে বেড়া নির্মাণ যেই একটি ঘটনা গেল, তখনও কিন্তু সীমান্তে কিছুটা চাপা অস্থিরতা বা উত্তেজনা বিরাজ করেছিল। তারপরে এরকম একটি ঘটনা, তাতে তো 5 জন আহতই হলো। আহতদের কি অবস্থা তাও জানতে চাই। বৃষ্টি, চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে যে ঘটনাটি আজ সকাল থেকে ঘটছে সেই অবস্থায় বিরাজ করছে, অর্থাৎ এখানে এখনও উত্তেজনা বিরাজ করছে এবং এলাকাবাসী অনেকটা শঙ্কিত। কারণ বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা যেভাবে বাংলাদেশের ভূখণ্ডে এসে বাংলাদেশের নাগরিকদের গাছগুলো, ফলগুলো যেমন বড়ই গাছ, পেয়ারা গাছ এবং আম গাছগুলো কেটে ফেলে বিএসএফের সহযোগিতায়, এটা নিয়ে কিন্তু এলাকাবাসী প্রচণ্ড অস্থিরতার মধ্যে আছে, উদ্বেগের মধ্যে আছে। বিশেষ করে আপনাকে লোকেশনটা যেটা বলতে চাই, গত 6 তারিখ থেকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছিল, সেটা কিন্তু এই বর্ডারেই পাশাপাশি, অর্থাৎ এখান থেকে মাত্র কয়েকশো গজ দূরেই কিন্তু কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা চলছিল। সেখানেই কিন্তু আবার একই ধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণে কিন্তু মানে আমাদের এই বাংলাদেশের কয়েকজন, বিশেষ করে 5 থেকে 6 জন নাগরিক আহত হয়েছেন এবং তারা গুরুতর আহত হয়েছেন। ভারতীয় নাগরিকদের বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং ইট পাথরের যে আক্রমণ, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু উভয় পক্ষের মধ্যে সারাদিন দিনভর ধরে উত্তেজনা চলছিল। আজকেও এখনও এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। তবে উভয় পাশে কিন্তু বিজিবি এবং বিএসএফ অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া যেটি বলছিলেন যে বিএসএফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পতাকা বৈঠকের মাধ্যমে এবং এই বিষয়টি তারা খতিয়ে দেখছে ব্যবস্থা গ্রহণের জন্য। এবং সীমান্তে যে গ্রেনেড বিস্ফোরণ বা সাউন্ড গ্রেনেড যে বিস্ফোরণ, এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলছে। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ জুয়েল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের সফলতা কুক্ষিগত করতে চায় বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। সংগঠনের সভাপতি বলেছেন, 15 বছরের ছাত্রদলের সংগ্রাম অস্বীকার করে নতুন ইতিহাস তৈরি করতে চাইলে তা ডাস্টবিনে ফেলে দেয়া হবে। নেতারা বলেন, ক্ষমতায় বেশি দিন থাকতে ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে। ছাত্রলীগকে দায় সারা নিষিদ্ধ নয়। অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদলের। বিগত প্রায় 15 বছর নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার ছাত্রদল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সংগঠনের নেতাকর্মীদের খুনের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির আয়োজন করে তারা, যা 5 আগস্টের পর প্রথম একক কোনো কর্মসূচি। হাজারো প্রাণের এই মিছিলে প্লেকার্ড আর স্লোগানে তুলে ধরা হয় 15 বছরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিপীড়ন নির্যাতনের চিত্র। অংশ নেন ছাত্রদলের ভুক্তভোগী নেতাকর্মীরা। শুধুমাত্র তাদের শাস্তি নিশ্চিত করা গেলে আমরা কিন্তু আমাদের একটা সুন্দর বাংলাদেশ আমরা পেতে পারবো, যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম কেউ না করতে পারে। তারা গুম খুন নির্বিশেষে সবকিছুর ভিতরে ইনভলভ ছিল, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো বিচারাধীন প্রক্রিয়া সদৃশ্যমান এরকম কোনো প্রক্রিয়া নাই। নিরাপদ ক্যাম্পাস, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস এবং গণতান্ত্রিক মুক্ত বুদ্ধির ক্যাম্পাস হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের অঙ্গীকার। মিছিলে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ, টিসি ঘুরে শহীদ মিনার গিয়ে শেষ হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ক্যান্টন, মিনি ক্যান্টনের বানিয়ে ফেলেছিল, সেখানে আজকে দেখবেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে হাসিনা মুক্ত বাংলাদেশে অনেক রকমের বয়ান তৈরি করতেছে, কিন্তু সেখানে কোথাও ছাত্রলীগের বিচার সংক্রান্ত কোনো কথাবার্তা উঠে আসছে না। যারা প্রকাশ্য রাজনীতি করে তাদের সাথে সমালোচনা হলে ছিলাম অতীতেও, বর্তমানে আমরা থাকবো, ভবিষ্যতেও থাকবো। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, 71 ও 24-এর পরাজিতের শক্তিকে ছাত্র সমাজ প্রতিহত করবে। বলেন, ইতিহাস বিকৃতিকারীদের রক্ষা নেই। আমরা শান্তভাবে, সংযমভাবে, ধৈর্য সহকারে আমরা সবকিছু অবজারভেশন করছি। বিগত 15.5 বছরের ছাত্র দলের দেশ, শ্রম, সংগ্রামকে অস্বীকার করে কোন ইতিহাস রচনা করবে, সেই ইতিহাসকে ছাত্রদল ডাস্টবিনে নিক্ষেপ করবে। পুলিশ সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ছাত্রদলের কর্মসূচির কারণে শাহবাগের আশপাশে তৈরি হয় যানজট, ভোগান্তি। এজন্য দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদল নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের সমন্বয়হীনতা রয়েছে। এ কারণে মূল্যস্ফীতি বাড়ছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
সংবাদ সম্মেলনে নতুন করে ভ্যাট আরোপে উদ্বেগ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে। সম্প্রতি উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই 100টিরও বেশি পণ্যের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, এর ফলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে মূল্যস্ফীতি, ব্যাংক থেকে টাকা তোলার হার কমবে, পারিবারিক সঞ্চয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে, অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যা মূল্যস্ফীতি বাড়াবে। এক মন্ত্রণালয় আমদানির অনুমতি দিচ্ছে, আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থাটা আটকে দিচ্ছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। আওয়ামী লীগ আমলের লুটপাটের অর্থনীতির প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার এই পদ্ধতি জনগণের জন্য কল্যাণকর নয় বলে মনে করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে। পরিণতিতে জাতীয় দরিদ্রের হার পুনরায় 40% পৌঁছানোর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। যে নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। অন্তর্বর্তী বাজেট ঘোষণা করা উচিত ছিল জানিয়ে ভুল নীতিমালা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। বেশ কিছু পরামর্শও তুলে ধরেন তারা। যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার, তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে, সেটার জন্য আমাদেরকে তো অপেক্ষা করতে হবে। এই জন্য আমি বারবার বলছি, এই পুরো জিনিসটা একটা ইন্টেরিয়াম ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল। ওই বিজনেস অ্যাজ ইউজুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে। সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব। দ্রুত নির্বাচনের দিকে গেলে অনেক সমস্যার সমাধান মিলবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। তাদের মতে নির্বাচিত সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ থাকে। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির হয়ে ঋণ খেলাপি কেউ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আর এই বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই বাছাই করা হবে বলে নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেছেন, নির্বাচিত সরকারই সংস্কার কার্যক্রম বেগবান করতে পারবে। আর আলোচকরা মনে করেন, আর্থিক খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার। শ্বেতপত্র অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সিম্পোজিয়ামের আয়োজন করে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রাজধানীর বিআইসিসিতে দিনব্যাপী আলোচনায় বলা হয়, 15 বছর দুর্নীতির স্বর্গ হিসেবে পরিচিতি পায় বাংলাদেশ। দীর্ঘদিন ধরে সমস্যাগুলো চলমান থাকলেও তা নিরসনে পদক্ষেপ নেওয়া হয়নি, বরং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। সব সরকারের সময়ে অর্থনীতির জন্য টেকসই তেমন পন্থা অনুপস্থিত ছিল। তবে গেল এক দশকে অর্থনীতির সব খাতেই চরমভাবে দুর্বল হয়েছে। আমরা জানি সমস্যা কোথায়, কোন কোন জায়গায় সংস্কার প্রয়োজন। সেই কাজটি করতে হবে, সমাধানের পথ খুঁজতে হবে দ্রুত। স্বচ্ছতা, জবাবদিহিতা ঠিক রাখবো, জনগণের গণতন্ত্রের ধারা ঠিক রাখবো, এই কাজটা করা দরকার বলে আমরা মনে করি। রাতারাতি সবকিছুর পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একমাত্র নির্বাচিত সরকারই সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে পারবে। একটি নির্বাচিত সরকারই একমাত্র সরকার হতে পারে যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তার সেই শক্তিটা তৈরি হয়। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার, রাষ্ট্রের জন্য দরকার, অর্থনীতির দরকার, সেই প্রতিষ্ঠানগুলোকে গত 15 বছরে একেবারে ভেঙে ফেলা হয়েছে। স্পষ্ট করে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে বিএনপি থেকে ঋণ খেলাপি কেউ প্রার্থিতা পাবে না। অবশ্যই আমরা ডিফল্টারদেরকে যেন নমিনেশন না পায়, তার জন্য আমরা চেষ্টা করব। অত্যন্ত
সচেতনভাবে চেষ্টা করব। সমাজের অবহেলিত খেটে খাওয়া মানুষদের চিন্তাগুলো রাজনৈতিক দর্শনে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন বিএনপি মহাসচিব। 6 month target that would be very risky. স্যার, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অবিবেচকের মতো ভ্যাটের হার বাড়ানো হয়েছে, তাতে সামাজিক সুরক্ষায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্র সংস্কার ও বাজেট এই বিষয়ক সংলাপে অভিমত তুলে ধরেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাণিজ্য উপদেষ্টা জানালেন, সংস্কারের আওতায় আসছে রাজস্ব ব্যবস্থাপনা। প্রশ্ন তোলেন ব্যাংক খাতের অনৈতিক মুনাফার। অর্থনৈতিক শ্বেতপত্র সংস্কার ও বাজেট বিষয়ে দিনব্যাপী সেমিনারের আয়োজন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024। অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ সহ ব্যবসায়ীরা। কমিটির সদস্যরা বলেন, অনেকে শ্বেতপত্রের ভুল ব্যাখ্যা করছেন, সুপারিশ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত বক্তব্য আসছে। প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক খাতে সরকার মনোযোগ দিলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগের ঘাটতি আছে। সংস্কারের পক্ষের মানুষগুলোও কিন্তু একসময় এই অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাব থেকে আপনার সুষম সংস্কারের পক্ষ থেকে কিন্তু সরে যেতে পারে। বক্তারা বলেন, প্রবৃদ্ধির হার কমছে, এটা যে বাড়বে তারও কোনো সম্ভাবনা নেই। অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রয়োজন নীতি, রাজনীতি ও প্রবৃদ্ধির সংমিশ্রণ। আগামীতে আমরা যে পর্যায়ে অর্থনীতি যে একটা নাজুক পর্যায়ে এখন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো নীতি, দ্বিতীয় হলো রাজনীতি, আর তৃতীয় হলো প্রবৃদ্ধি। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদরা। বলেন, আইএমএফের চাপে সাধারণ মানুষের উপর ভ্যাট ও করের বোঝা চাপিয়ে দেয়া অমানবিক। চিন্তা করেন যে আইএমএফ এর 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসের তার থেকে বেশি আসে। অথচ রেমিটেন্স যারা পাঠায় তারা গুরুত্ব নাই, অথচ আইএমএফ এর কথা শুনে জনগণের উপর একটা বোঝা চাপানো হচ্ছে। আগামী বাজেটে ভ্যাট ও কর নিয়ে বড় ধরনের সংস্কার আসতে পারে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মন্দাবস্থায় ব্যাংকগুলো অনৈতিক মুনাফা করেছে। আমরা দেখেছি যে গত ডিসেম্বরে ব্যাংকগুলো কি পরিমাণ প্রফিট করেছে, কোনো ক্রেডিট গ্রোথ নাই। আমরা বলছি যে ব্যবসার কনফিডেন্স খুব খারাপ। এই ধরনের প্রফিট এই ব্যাংকগুলো কিভাবে করে? ইটস ইমোরাল, ইটস ক্লিয়ারলি ইমোরাল। সো উই রিয়েলি নিড টু রিভিজিট। রাজনৈতিক ঐক্য ছাড়া কোনো ধরনের সংস্কার টেকসই হবে না বলে মনে করেন রাজনীতিবিদরা। এভরি প্রবলেম এট দ্য এন্ড রিকোয়ার এ পলিটিক্যাল সলিউশন, আজ হোক কাল হোক, এবং পলিটিক্যাল ইউনিটি। ডেফিনেটলি আপনি অন্তর্ভুক্তিমূলক পলিটিক্যাল ইউনিটি, এটার বাইরে তো আর কিছু করার নাই। বিগত আওয়ামী লীগ সরকারের পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য আগামী বাজেটে বরাদ্দের পরামর্শ দেন বক্তারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিজেদের পরাক্রমশালী ভাবতে শুরু করেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে তাদের কপালে জুটেছে নানান রকম নির্যাতন। রাজশাহীতে জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, চাঁদাবাজ, ঘুষ, বাণিজ্য, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনও যুদ্ধ শেষ হয়নি। দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। দীর্ঘ 15 বছর পর রাজশাহীতে জামায়াতে ইসলামীর বড় জমায়েত। সম্মেলনে অংশ নিতে সকাল থেকেই রাজশাহী মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কর্মী সম্মেলন। যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লবে নিহতদের স্তূপ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে মরদেহ। তাদের রক্তের বিনিময়েই জোর করে চাপানো গোলামি থেকে মুক্তি পেয়েছে এদেশের মানুষ। আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে। স্তূপে স্তূপে লাশ ট্রাকের পর ছুঁড়ে মারা হয়েছে। তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশগুলোকে ছাই বানায় ফেলা হয়েছে। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। যতদিন দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য থাকবে ততদিন যুদ্ধ চলবে বলেও জানান জামায়াতের আমির। যুদ্ধ আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।
লড়াই চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, নিজেদের পরাক্রমশালী ভাবতে শুরু করেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে তাদের কপালে জুটেছে নির্যাতন। তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। আমাদের অপরাধ, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হচ্ছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। দল, ধর্ম, গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সকলের বাংলাদেশ। জারিন অর্নি, যমুনা নিউজ। পটুয়াখালীতে সমাবেশ মঞ্চে ওঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ। আর এ সময় গুরুতর আহত হন অন্তত 5 জন। বিকেলে শহরের পুরাতন আদালত পাড়া মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পূর্ব নির্ধারিত ছিল এই কর্মী সমাবেশ। এর আগে স্লোগানকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। পরে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষের একজন স্টেজে উঠতে চাইলে তাকে বাধা দেয় আরেক পক্ষের লোকজন। এ নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের কর্মী সমর্থকরা। অস্ত্রের আঘাতে কয়েকজন জখম হন। তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেলে নেওয়া হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সমাবেশ শুরু হয়। গণ অভ্যুত্থানে আহত রিকশা চালক ইসমাইল চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক, নার্স ও নিরাপত্তা প্রহরী সহ 5 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। এদিকে গত 19 জুলাই রামপুরায় হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত ইসমাইলের 3টি ভিডিও ক্লিপ যমুনা নিউজের হাতে এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায় রামপুরা ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সিঁড়িতেই পড়ে আছে ইসমাইল। 19 জুলাই বিকালে 3টা নাগাদ পুলিশের গুলিতে আহত হয় ইসমাইল। সাহায্যের আশায় হাসপাতালের শরণাপন্ন হন। হামাগুড়ি দিয়ে ভেতরে নেওয়ার আকুতি জানায় ইসমাইল। ঘণ্টা দুয়েক একই স্থানে পড়ে থাকলেও এগিয়ে আসেনি কেউই। একসময় হাসপাতালের ভেতরে থেকে কেউ কেউ ইসমাইলকে ভেতরে নেওয়ার চেষ্টা করলে পুলিশের এলোপাথারি গুলির ভয়ে সরে যান সবাই। ইসমাইলকে চিকিৎসার অসহযোগিতার অভিযোগে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে নেওয়া হয় আদালতে। তবে পুলিশ আসামিদের রিমান্ডে না চেয়ে জেলে পাঠানোর আবেদন করলে সে মতেই নির্দেশ দেন আদালত। কর্তব্যরত ডাক্তার, তার উচিত ছিল সেই রিক্সাওয়ালাটাকে সেখানে রিসিভ করে সে আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া, কিন্তু সে ফ্যাসিস্টের একজন সহযোগী হওয়ার কারণে সেই কাজটা করে নাই এবং সেখানে তারা কর্মরত ম্যানেজার এবং কর্মকর্তা তারা কেউ এই চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে আসে নাই। জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলায় এর আগে বেশিরভাগ আসামির রিমান্ড চাইলেও এই মামলায় আসামিদের কেন রিমান্ড চাওয়া হলো না তার ব্যাখ্যা দেন পিপি। তদন্তকারী কর্মকর্তা যেহেতু আজকে বন্ধর দিন, সেখানে একটা রিমান্ড চাইতে হলে কেস জগতের প্রয়োজন আছে, বিভিন্ন কারণেও হতে পারে। অতএব এই মামলা অবশ্যই রিমান্ডের প্রয়োজন আছে। সেটা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য রিমান্ড প্রার্থনা করবেন এবং তাদেরকে সেই হিসাবে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রিমান্ড আবেদন না থাকায় এদিন আসামিদের আদালতে উপস্থাপন করা হয়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রিকশার পাটাতনে ঝুলে আছে মাথায় পতাকা বাঁধা এক তরুণ। অন্যের বিরুদ্ধে প্রতিবাদে বলিষ্ঠ, শাসকের বুলেটে বিধ্বস্ত কলেজ ছাত্র গোলাম নাফিজের নিথর দেহ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে যান এক রিকশা চালক। কিন্তু হায়, বাবা মা এসে পান অচেতন ছেলের দেহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয় 11 শ্রেণীর ছাত্র নাফিজ। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তোলা সেই ছবিটির সাহসী তরুণের আত্মত্যাগের কথা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। একটা ঘর জুড়ে হাহাকার, চারপাশে একরাশ শূন্যতা। টেবিলে পড়ে আছে বইগুলো, অথচ পড়ার মানুষটা নেই। হঠাৎই ছবি হয়ে গেল তরতাজা এই মানুষটা। কিন্তু মায়ের মন বলে ছেলে যেন এখনো জীবন্ত, ঘুরে বেড়াচ্ছে হাসি মাখা মুখটা নিয়ে। পরক্ষণেই আবার জানান দেয় রিকশার পাটাতনে মাথায় লাল সবুজের প্রিয় পতাকা বাঁধা নির্লিপ্ত দেহটা। 4 আগস্ট কলেজ ছাত্র গোলাম নাফিজ গিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে। স্বৈরাচার পতনের কর্মসূচিতে ফার্মগেট এলাকায় আহত হয় পুলিশের গুলিতে। আহত নাফিজকে নিয়ে অসহায়ের মতো হাসপাতালের দ্বারে দ্বারে ছুটে যায় রিকশা চালক নূর মোহাম্মদ, কিন্তু হয়নি শেষ রক্ষা।
তার ঠাঁই হয় মর্গে। নাফিজের মতন বাচ্চারা চিরবিদায় নিয়ে চলে গেছে, ওদের মাদের যে কি হাহাকার। প্রিয় নাফিজের অনেক স্মৃতি আজ তাড়িয়ে বেড়ায় মাকে, অথচ ছেলেকে আর কোনোদিনই চোখে দেখা যাবে না, ছুঁয়ে দেখা যাবে না, কোনোদিনই আর চাইবে না পছন্দের বিরিয়ানি বা ফাস্টফুড খেতে। মায়ের মন যে বিশ্বাস করতে চায় না। আজকে আমি নাফিজ ছাড়া বেঁচে আছি, আপনাদের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আমার প্রতিটা মুহূর্ত অনেক শূন্যতার মাঝে কাটে। আমার নাফিজের রিক্সাতে এই অবস্থা আছে, ওই অবস্থা আমার নাফিজ ছিল তখন, যে একটা মানুষের জন্য কত কষ্টকর, গুলি খাওয়া, মায়ের খাওয়া। নাফিজ গেছে 5 মাস চলতেছে, আমি একটু বিরিয়ানি রান্না করি নাই, আমি একটু তেহারি রান্না করি নাই, আমি একটু বুড়া খিচুড়ি রান্না করি নাই, কোনোটাই করি নাই, আমি করতে পারতেছি না। মায়ের চাওয়া শুধু একটাই, দেশটা যেন ভালো থাকে, বৃথা না যায় প্রিয় সন্তানের আত্মত্যাগ। এই যে দেখেন ওর বিছনাটা, ওর কুল বালিশটা, আমি এগুলোর দিকে তাকাইতে পারি না। আমি যার জন্য দরজাটা সবসময় দিয়ে রাখি, আমার নাফিজের কুল বালিশ পড়ে আছে শূন্যতায়। বাবার প্রত্যাশা ছিল এসএসসিতে গোল্ডেন A+ পাওয়া ছেলে একদিন বড় কিছু হবে, তাই নাফিজের এমন মৃত্যুর বিচার চান নতুন সরকারের কাছে। বিপ্লবী সরকার, তাদের কাছে আমাদের একটি চাওয়া পাওয়া, যাতে দ্রুত গতিতে বিচারটা কাজ সম্পন্ন হয় এবং শহীদ পরিবারকে সঠিক মূল্যায়ন করে এবং সব কাজের জন্য সঠিকভাবে ঘুষমুক্ত জন্য দুর্নীতি গঠন করতে পারে। এটি আমাদের আহত এবং শহীদ পরিবারদের একমাত্র প্রাধান্য। সোনার বাংলায় সবার নাগরিক অধিকার নিশ্চিত হলে বৃথা যাবে না নাফিজের মতো বীরদের আত্মত্যাগ, মনে করেন তার স্বজনরা। যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে জনগণ আরও সংস্কার চাইলে ভোট বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। অপরদিকে নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন, এতদিন মেগা প্রকল্পের নামে টাকা হরিলুট করা হয়েছে, আর রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত রাখার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। শনিবার সকালে সিলেটের কোম্পানিগঞ্জের স্বাস্থ্যসেবার চিত্র পরিদর্শন করেন উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে জনগণ আরও সংস্কার চাইলে ভোট বিলম্বিত হতে পারে। আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি, কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। পরে ওসমানী মেডিকেলে মতবিনিময় সভায় যোগ দেন নূরজাহান বেগম। তিনি বলেন, ওষুধ শিল্পের ওপর আরোপিত ভ্যাট কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। যৎসামান্য বলা হয়েছিল, কিন্তু ওইটা উজ্জ্বল করা হবে আমার বিশ্বাস, এটা কারণ আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে আলাপ করেছি। সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এইগুলো বাড়ে আনা, তো যাই হোক উনি আবার উনি আবার এটা কনসিডার করবেন, আমরা আবারও উত্থাপন করেছি। ভোলার মনপুরায় ঢালচর লঞ্চঘাট উদ্বোধন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে মেগা প্রকল্পের নামে টাকা লুটপাট করা হয়েছে। এতদিন কোনো প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয় নাই। এই আগের গভর্নমেন্ট যারা ছিল তারা নিজেরা টাকা লুটপাট করার জন্য বড় বড় প্রজেক্ট নিয়েছে। এদিকে কুমিল্লায় এক সেমিনারে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত রাখতে হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রায় 150টি সংস্কারের সুপারিশ করা হয়েছে। আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি, যাতে ওই কুৎসিত লোকগুলো যেন ওই রুমে ওই সুন্দর ইমারতটাতে, সুন্দর বিল্ডিংটাতে প্রবেশ করতে পারে। পরে গণমাধ্যম কর্মীদের সাথেও মতবিনিময় করেন ডক্টর বদিউল আলম মজুমদার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কারণে অকারণে ওষুধের মূল্য বাড়ছে। অন্তর্বর্তী সরকারের আমলেই কয়েকটি ওষুধের দাম বেড়েছে 20 থেকে 70% পর্যন্ত। দিন শেষে রোগীর পকেটে টান পড়ছে আর চিকিৎসার খরচ বাড়ছে। তেমন কিছু করার নেই বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ বিশ্লেষকদের। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে রোগীর এমন চিত্র প্রতিদিনকার। অস্বাস্থ্যকর শহরে নানান রোগ নিরাময়ের উপায় খোঁজেন মানুষ, কিন্তু চিকিৎসা ব্যয় বাড়ছে মুড়ি মুরগির মতো। দর বৃদ্ধি গায়ে লাগছে না প্রশাসন বা সরকারের। কেবল এই চাপে যারা পিষ্ট সেই সাধারণ মানুষ তুলে ধরেন
অসহায়ত্বের কথা। সমস্যা হইব না আমাকেও, আমরা কাজ করতে পারি না, বর্তমানে যে কামাই করি এতে চলা কষ্টতে আমাকে সমস্যা হইতেছে না। খাওয়া দাওয়ার টাকা না থাকলে ওষুধের টাকা তো জোগাড় করতেই হবে। ওষুধটা তো জনগণের কাছে যাতে পাবলিক যেন কিনতে পারে ওইরকম তো হতে হবে। ব্যথা নিরাময়ে কিটোরোল্যাক ট্রোমাথিন গ্রুপের এই ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এর দর ছিল 12 টাকা প্রতিটি। গেল 3 মাসে এটি বেড়ে দাঁড়িয়েছে 20 টাকায়। প্রতি বক্সের দাম বেড়েছে 400 টাকা। অন্তর্বর্তী সরকারের এই 5 মাসে বেড়েছে ফেক্সোফেনাডিন, ট্রমাডল, ফ্লুক্লক্সাসিলিন ও ভিটামিন সহ বেশ কিছু ওষুধের দাম। কোম্পানি ভেদে বৃদ্ধির হার 20 থেকে 70% পর্যন্ত। ব্যথার ওষুধ, প্রেশারের ওষুধ, তারপর কোলেস্টেরলের ওষুধ, যেগুলো মানুষ প্রতিনিয়ত চাহিদা আর কি। আগেই তো বাড়াই ফেলছে, এখন তো আর নতুন করে বাড়ানোর মতন কোনো কিছু নাই। মানে সুযোগ পাইলে দাম বাড়াই দেয়। অন্য কোম্পানি 12 টাকা, তারাও কিন্তু চলতেছে। আর সে কিভাবে একবারে 12 টাকা থেকে 20 টাকা। সরকারি এক হিসেবে বলা হয়েছিল 2022 সালে চিকিৎসা করাতে গিয়ে গরিব হয়েছেন 61 লাখ মানুষ, যার বড় অংশই খরচ হয়েছে পরীক্ষা ও ওষুধে। বিশেষজ্ঞদের মত, ব্যয় কমানোর কথা বললেও উল্টো খরচ বাড়ানোর সুযোগ তৈরি করছে সরকার। বর্তমান যেই ধরনের আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আছে, সরকার তো আর কোনো মেসিভ চেঞ্জ করেনি, যা ছিল তাই আছে। তো আমাদের এখন প্রায় 70% কিন্তু যত খরচ হয় স্বাস্থ্যে, তার 70% আমার নিজের পকেট থেকে যায়। আমি বলবো এখানে ট্যাক্সের চেয়ে মূল প্রবলেমটা হলো গভর্নেন্স। নিয়ম অনুযায়ী অত্যাবশ্যকীয় 117টি ওষুধের দাম নির্ধারণ করে ঔষধ প্রশাসন, যার একটা বড় অংশই বাজারে এখন আর প্রচলিত নয়। বাকি ওষুধের দর কোম্পানির হাতেই, কেবল অবহিত করা হয়। তদারকি প্রতিষ্ঠান হলেও এ নিয়ে নির্বিকার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। অনেক ঔষধের দাম মূলত ইন্ডাস্ট্রি থেকেই এটা নির্ধারণ করে নেওয়া হয়, নির্ধারণ করে প্যাটের জন্য এখানে ইনফর্ম করে। ওরা যখন আসে তখন ওই বিষয়গুলো আবার প্রত্যেক ফাইল থেকে দেখা হয়, মহোদয় দেখেন, একটু এক্সেসিভ মনে হলে, জাস্টিফাইড না হলে সেগুলো আবার জিজ্ঞেস করা হয়, কমানোর ব্যাপার রিকোয়েস্ট করা হয়। বেশি কিছু করার তো সুযোগ কম। সরকারের কোনো মেসিভ উদ্যোগ দেখা যাচ্ছে না, এটা আসলে অবশ্যই হতাশার। কারণ 5 মাস সময় আমাদের যে স্বাস্থ্য এবং শিক্ষা দুইটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি। বিআইডিএস-এর গবেষণা অনুযায়ী হাসপাতালের বাইরে চিকিৎসা নেওয়া রোগীরা ওষুধ কিনতে খরচ করেন মোট ব্যয়ের 54%, আর ভর্তি রোগীরা 24%। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে বেশ কয়েকটি বেহাল খাল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন 3 উপদেষ্টা। হাজার হাজার কোটি টাকা খরচের পরও এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানগুলোকে দায় নিতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তারা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি দেখতে শনিবার বিকালে মির্জাখাল, বারৈপাড়া সহ 3টি খাল পরিদর্শন করেন 3 উপদেষ্টা। সাথে ছিলেন সিটি মেয়র এবং সিডিএ কর্মকর্তারা। হাজার হাজার কোটি টাকা খরচের পরও খাল, নালা, নর্দমা সংস্কার না হওয়া, জলাবদ্ধতা নিরসন না হওয়া এবং সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টারা। মার্চের মধ্যে তো ওনাদেরকে যে টার্গেট দিব, সেই টার্গেট ওনারা কতটা অর্জন করেন এবং যদি না অর্জন করতে না পারেন, কেন করতে পারেন না, এটার যদি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা আমরা দেখব। কেউ দায় থেকে রেহাই পাবেন না এবং এই দায়ের জন্য যেই সংস্থারই হোক না কেন খেসারত দিতে হবে। খাল, নালা, নর্দমায় বর্জ্য আর পলিথিনের স্তূপ এবং নির্বিচারে দখল দূষণ দেখে বিস্মিত হন উপদেষ্টারা। প্রকল্পগুলোর ক্ষেত্রে সমন্বয়ের একটা বড় ব্যাপার আছে, ফলে আমরা সবগুলো সংস্থাকে নিয়ে আগামীকাল বসবো এবং আমরা বুঝবার চেষ্টা করব যে এই প্রকল্পগুলোর এই বর্ষায় আমরা কি সুফল পাবো। আমরা আগে প্রতিবন্ধকতা বিষয়গুলো নিয়ে চিন্তিত এবং ভাবছি। আমরা বলছি যে আগামী বর্ষা মৌসুম পর্যন্ত কতটুকু পরিত্রাণ দেওয়া যায়। এই অবস্থায় আগামী বর্ষায়ও জলাবদ্ধতার শঙ্কার কথা জানান মেয়র। জলাবদ্ধতা এটা আসলে সুইচ গেট যেহেতু বন্ধ আছে, এটা খোলা না খুললে তো অবশ্যই একটা প্রবলেম হবে। এটা আমরা কথা বলছি সিডিএর যে প্রজেক্টগুলো করছে, পার্মানেন্টলি যদি আমরা জলমুক্তি পেতে চাই 57টা খালকে আমাদের অ্যাড্রেস করতে হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।